সংবাদ সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বিশ্বের সব দেশের সাথে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। কোনো একটি দেশের সাথে ঢাকার সম্পর্ক নিবিড় হলে সেই সম্পর্ক নিয়ে তৃতীয় দেশের চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, চীনের সাথে 2+2 মেকানিজম এবং অর্থনৈতিক করিডোরের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি, তবে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণতান্ত্রিক পরিবেশের উন্নয়ন ঘটেনি, তাই এখান থেকেই সব অন্যায়ের প্রতিবাদ শুরু হয়। এই মন্তব্য এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর। বুধবার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ই বিশ্বে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে। ১৯২১ সালের ১ জুলাই শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ও ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে শিক্ষক শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। পরে আলোচনা সভায় উপাচার্য বলেন, দেশ গঠনে নেতৃত্ব দানকারীদের বেশিরভাগই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যেখানে গবেষণা হবে কেন্দ্রীয় শক্তি, শিক্ষা হবে ভবিষ্যৎমুখী এবং প্রশাসন হবে দক্ষ এবং উদ্ভাবন ভিত্তিক। শিক্ষার পরিবেশের ঘাটতি আছে আমাদের, কিন্তু তোমাদের নেতৃত্ব, তোমাদের পরিকল্পনা, তোমাদের ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলে দিতে পারে। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ২৪শের অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন ক্যাম্পাসে শূন্যে নেমে এসেছে নৈরাজ্য ও সন্ত্রাস। এখানে নিয়মের প্রয়োগ নাই, তো আমি বিশ্বাস করি আমাদের এই প্রয়োগগুলো এখন নতুন বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী সে বাংলাদেশে আমরা প্রয়োগ করতে চাই। এখন এই সময় আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে নতুনভাবে পুনর্নির্মাণ করতে হবে। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্র বদলালেও অগণতান্ত্রিক চরিত্রের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বন্দ্ব নিরসন হয়নি। তবে সব ছাত্র আন্দোলনই ছিল গণতান্ত্রিক। সবশেষ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণ তারই ধারাবাহিকতা। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যতে কখনোই বিশ্ববিদ্যালয় সরে যায়। এটি তার জন্য বিশেষ গৌরবের বিষয়। সেই গৌরব অর্জনের কৃতিত্ব শিক্ষক শিক্ষার্থীদের তো অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। জ্ঞান অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, দুই ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অবিচল থাকবে বলে আশা সবার। বর্তমান সরকার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আশা করেন এ রায়ের বিরুদ্ধে আপিল হবে। বুধবার রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে জুলাই হত্যার বিচারের ধীরগতি নিয়েও প্রশ্ন তোলে এনসিপি। ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ারও আহ্বান জানান তারা। ২ বছর আগের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে হাজির হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে জুলাই শহীদদের গণকবরে তারা শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন। এ সময় রায়ের বাজারের এই গণকবরে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। তারা জুলাইয়ের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলতে চাই, যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার আপনি নিশ্চিত করেন। এখন জুলাই মাস চলতেছে, ঠিক এই জুলাই মাসের ভিতরে যে কোনো মাধ্যমে হোক আমাদের জুলাই জাদুঘর খুলতেই হবে বা খুলে দিতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণহত্যায় জড়িতদের বিচারে ধীরগতি জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রায়ে অসন্তোষ জানিয়ে তিনি আশা করেন সরকার এর বিরুদ্ধে আপিল করবে। তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন,
তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে। গণঅভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেলেও জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের চেতনা ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারই প্রথমবার 9টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রযুক্তি জালিয়াতি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, 2028 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করতে কমিটি গঠন করা হয়েছে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছে 12,70,583 জন। গত বছরের চেয়ে বেড়েছে 19,471 জন। এবছর 2,697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, মনিটরিং করবে শিক্ষা মন্ত্রণালয়। দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা ব্যবহার করবেন বডি অন ক্যামেরা। কেন্দ্রে ডিভাইস নিয়ে ঢোকা যাবে না। শিক্ষামন্ত্রী জানান, এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। আগামী বছর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও সাধারণ বিষয়ে অভিন্ন প্রশ্ন হবে। পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্ক থাকতে বলেছেন তিনি। এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এ সময় প্রশ্ন ফাঁস ও কোচিং সেন্টারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর কিছু ছড়ানো হলে নতুন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার বিজেপি প্রেসে গিয়েছি এবং আমি পরীক্ষা নিরীক্ষা করেছি যে এটাকে কতটা কন্ট্রোল করা যায়। আশা করি এটা হবে। ওই যে 1980 যে অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি, সেখানে প্রশ্নপত্র যেখান থেকে লিখে হোক না কেন তারাই শাস্তিযোগ্য অপরাধের দণ্ডিত হবেন। 2028 সালে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া, নৈতিক শিক্ষা ও কারিগরিতে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার কারণে নিবিড় পরিচর্যা থেকে বঞ্চিত দেশের প্রায় 70% মানুষ। এমন মন্তব্য করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেন, হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রের 80 থেকে 90% ঢাকায়। সঠিক সময়ে সেবা না পেয়ে অনেকেই মারা যাচ্ছেন। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় সম্মেলন আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এতে অংশ নিয়ে রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জানান, সব হাসপাতালে ধাপে ধাপে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থা করা হবে। যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জুবাইদা রহমান। দেশে প্রতি 1 লাখ রোগীর জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের বেডের সংখ্যা মাত্র 1.7টি। সাধারণ বেডও প্রতি 1 লাখ রোগীর জন্য মাত্র 9টি। 64 জেলার মধ্যে 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। দেশের 80 থেকে 90% ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত। নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ অথবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ সকলেই ক্রিটিক্যাল কেয়ারের অভাবে শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু নিঃসন্দেহে
পরিস্থিতির পরিবর্তন সম্ভব। জুবাইদা রহমান বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্র কম থাকায় অনেক সময় নিরুপায় হয়ে পড়েন চিকিৎসকরা। নিবিড় পরিচর্যা সেবার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যাও কম, ফলে অনেক ক্ষেত্রে অ্যানেস্থিস্ট, কার্ডিওলজিস্ট ও নিউরোলজিস্টরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে দায়িত্ব পালন করেন। বাস্তবায়নের মাধ্যমে শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে সাংবাদিকদের সর্বোচ্চ পেশাদারিত্ব দেখানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে ল রিপোর্টার্স ফোরামের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, আইন, সাংবাদিকতা, বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের কাজ করে। ল রিপোর্টাররা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া আইন বিষয়ে জনগণকে সহজ ভাষায় জানানো ও সচেতন করতেও বড় ভূমিকা রাখেন তারা। এ সময় বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় উল্লেখ করেন রাষ্ট্রপতি। এর আগে ল রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি। 2026-27 অর্থ বছরের বাজেট জামায়াতে ইসলামের ছায়া বাজেটের কাছাকাছি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় একটি ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানিয়ে ডাক্তার শফিকুর বলেন, সময় হলে এটি প্রকাশ্যে আসবে। বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে মতবিনিময় সভা করে জামায়াতে ইসলামী। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা। ডাক্তার শফিকুর রহমান বলেন, বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, অথচ সংসদে বিরোধী দল বৈষম্যের শিকার। তবে জনগণকে দেয়া ওয়াদা থেকে জামায়াত সরে যায়নি। জুলাই সনদ নিয়ে আবারও আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কথা বলেন জামায়াত আমির। আমরা তো জনগণকে ওয়াদা দিয়েছি, বর্তমান সরকারি দল ওয়াদা দিয়েছে, তারা ওয়াদা থেকে সরে গেছে, আমরাও কি ওয়াদা থেকে সরে যাব? আমরা সিদ্ধান্ত নিলাম না, প্রশ্নই। এই জন্য আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের 2026-27 অর্থ বছরের বাজেট জামায়াতের তৈরি ছায়া বাজেটের কাছাকাছি হয়েছে। এছাড়াও বাজেটে কালো টাকা সাদা করা বাতিল সহ কিছু বিষয়ে বিরোধী দলের আপত্তি আমলে নেয় সরকারকে সাধুবাদও জানান তিনি। উপলব্ধি করতে পারছিলাম যে বাজেটটা কেমন হবে, কোন কোন জায়গায় বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা রাখার সুযোগ থাকবে। এগুলো চিন্তা করেই আমরা একটা ছায়া বাজেট দিয়েছিলাম এবং সেখানে কতিপয় বিষয় আমরা জাতির সামনে তুলে ধরেছিলাম। আমরা যেমনটা ধারণা করেছিলাম এই বাজেটটি এর কাছাকাছি হয়েছে। একটি ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বড় বাজেট অপরাধ নয়, তবে বাস্তবায়ন এবং দুর্নীতি রোধই বড় চ্যালেঞ্জ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদারের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। উপপরিচালক মমিনুল ইসলাম সই করা এক চিঠিতে এসব তথ্য চেয়েছে সংস্থাটি। রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের টাকা লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতিতে নীতিগত সহায়তার অভিযোগে সাবেক 3 গভর্নরের নথি ও ব্যক্তিগত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে এই 3 সাবেক গভর্নরের ব্যাংক হিসাব, সম্পদ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত সব ধরনের রেকর্ড দ্রুত সরবরাহ করতে বলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ডক্টর আতিউর রহমান ও আব্দুর রউফ তালুকদার এরই মধ্যে দেশ ত্যাগ করেছেন। তবে সাবেক ডেপুটি গভর্নরদের কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন। ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলা কিউআর। এখন থেকে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকরা অর্থ পরিশোধ করতে পারছেন। তবে প্রথম দিনে সব প্রতিষ্ঠানে এই কিউআর চালু না হওয়ায় কিছুটা বিভ্রান্তিতে পড়েছেন গ্রাহকরা। হাতে নগদ টাকা নেই, তবুও থেমে নেই লেনদেন। একটি কিউআর কোড স্ক্যান করে কয়েক সেকেন্ডে পরিশোধ হয়ে যাচ্ছে বিল। দেশে ডিজিটাল লেনদেনে আরও সহজ, নিরাপদ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলা কিউআর।
ছোট থেকে বড় সব ব্যবসায়ী লেনদেন করতে পারছেন বাংলা কিউআর ব্যবহার করে। গ্রাহকরা বলছেন একটিমাত্র কিউআর ব্যবহারে বিল পরিশোধ এখন আরও সহজ হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন এতে নগদ টাকা রাখার ঝুঁকি কমবে, হিসাব সংরক্ষণ সহজ হবে। তবে যাত্রার প্রথম দিনেই সব জায়গায় দেখা যায়নি বাংলা কিউআর। রাজধানীর অনেক ব্যবসা প্রতিষ্ঠানে এখনও আগের কিউআর কোডই ব্যবহার হচ্ছে। হয়তোবা নতুন একটা কিউআর কোড দেওয়ার কথা থাকলেও দেয় না। বাংলা কিউআর কোড হলে আমরা হয়তো টাকাটা এখানে দিতে পারতাম বা লেনদেন করতে পারতাম, কিন্তু এখন যেটা আছে এটাতে আমাদের সম্ভব হচ্ছে না। যত দ্রুত এটা ছড়িয়ে যাবে তত মানুষের এটা এফিসিয়েন্সি বাড়বে। আমরা আসলে আমাদের যে কস্টটা কাটে ওই কস্টটা ফ্রি চাচ্ছি আপাতত। ব্যাংক অ্যাপ থেকেও বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট করতে পারছি, তারপর নগদ অ্যাপ থেকেও আমি পেমেন্ট করতে পারছি। কিউআরটা নেই, যদি বাংলা কিউআরটা থাকতো তাহলে খুবই বেটার হতো। এখন পর্যন্ত দেয় নাই, আমি যোগাযোগ করতেছি, যদি দেয় আমি আবার করব। বাংলাদেশ ব্যাংক বলছে পর্যায়ক্রমে সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান বাংলা কিউআরের আওতায় এলে ডিজিটাল লেনদেন আরও গতিশীল হবে। একই সাথে নগদ অর্থের ব্যবহার কমে দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পথও আরও সুগম হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। শুধু নগদের বা শুধু বিকাশের বা শুধু রকেটের কিউআর কোথাও পাবেন না। যদি পাওয়া যায় সে প্রতিষ্ঠানকে জরিমানা করে। প্রতিষ্ঠান বলতে যারা রেখেছে তা না, ওই যারা প্রোভাইড করেছে কিউআর তাদেরকে জরিমানা করা হবে। বাংলা কিউআরকে দ্রুত দেশব্যাপী বিস্তৃত করার পাশাপাশি প্রতিটি লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন গ্রাহকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাই।